হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধু আজকের ক্লাস নয়, প্রত্যেকটা ক্লাসে এখন থেকে অনেক ইম্পর্টেন্ট হবে। কাজেই মনোযোগ সহকারে যদি আপনি হোমওয়ার্কগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। অবশ্যই এখানে যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারাই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। এখন যদি আপনি ক্লাসেই ঠিকভাবে না করেন তাহলে তো এখান থেকে ভালো কিছু আশা করা সেটা বোকামি হবে। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে যেগুলো দেখানো হচ্ছে, যেগুলো শেখানো হচ্ছে, অবশ্যই এগুলো আপনাকে প্রথমত ক্লাসে রেগুলার ক্লাস করে এগুলো শিখতে হবে এবং সেটা হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, বাসায় আপনার সময় দিতে হবে, তাহলে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব। এখন আপনি ক্লাসেই করতেছেন না তাহলে আপনি শিখতেও পারবেন না, বাসায় আপনি সময় দিতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু আসবেই না। তো বিষয়টা কিন্তু এইরকম, এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। এখন এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 225 জন। 225 জন স্টুডেন্টের মধ্যে এখন জয়েন হয়েছে 160 জন। তার মানে আরো 60 থেকে 65 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো যারা, আমি তো বললাম যে এই যে 60 থেকে 65 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন হয়নি, তারা হয়তোবা ভাবছে স্যার তো রেগুলার ভিডিও রেকর্ড দিচ্ছে, আমি পরে এক সময় দেখাই নিব। আগামীকাল থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড আমি প্রোভাইড যখন করব না, তখন তারা বুঝতে পারবে যে আসলেই ক্লাসটা আমার রেগুলার করা উচিত। এখন হয়তোবা অনেকে মনে করতেছে ভিডিও রেকর্ড তো স্যার দিছেই বা দিবেই, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে অনেক সুন্দর করে রেডি করে দিচ্ছে স্যার, ওই আমি ভিডিওটা পরে দেখলেও আমার সমস্যা নেই, আমি লাইভ ক্লাস কেন করব, ঠিক আছে? তো এইটা অনেকেই ভাবতেছে। তো আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও দেই না, পেইড কোর্সে অনেক সময় রেকর্ড ভিডিও দেওয়া হয় না, আর এটা তো ফ্রি কোর্স। কাজে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং অবশ্যই মনোযোগী হতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিট প্রতিদিন ক্লাস শুরুতে এই কথাগুলোই বলি, এই কারণেই বলি যাতে প্রপারলি আপনি মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন এবং ক্লাসে মনোযোগী হন, যাতে করে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। তো অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আজকে জি আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দয়া অনেক ভালো। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এই 8 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো, এইটার আগে বিগত ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক দিছি যে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে গিয়ে ফার্স্টে পি ল্যান্ডিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি ল্যান্ডিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এইভাবে করে আমরা অফার লিঙ্কটা আমাদের যে ব্লগার অ্যাকাউন্টে আমরা পোস্ট করছি ওখানে গিয়ে আমরা কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে অফার লিঙ্কটা আমরা সেট আপ করবো। অর্থাৎ আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি, অর্থাৎ পোস্ট অপশনে গিয়ে প্রধানত 3টা জায়গায় আমরা আমাদের নিজস্ব অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফার লিঙ্কটা আপডেট করব। এক নাম্বার যে বিষয়টা, কিছু কিছু পিকচার, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে, তারপর সেটা আমরা আপডেট করে দিব। তারপর ভিউগুলো গিয়ে আমরা চেক করব যে আমরা যেখানে লিঙ্ক সেট আপ করছি সেখানে ক্লিক করলে অন্য একটা অফার পেজ আসে কিনা। যদি অন্য একটা অফার পেজ আসে তাহলে 100% ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমার অফার পেজটা বা অফার লিঙ্কটা আপডেট করা ঠিক হয়নি, আপনাকে কিন্তু আবারও তখন করতে হবে। তো আমি আপনাদেরকে এটাও বলছি যে অনেক সময় পিক্সারের লিঙ্ক সেট আপ করার পরও অনেক সময় পিক্সারে ক্লিক করলে অন্য একটা অফার পেজে নিয়ে যায় না। তবে 100% আপনি দেখবেন যে টেক্সটে ক্লিক করলে অন্য একটা অফার পেজে নিয়ে যায় কিনা, তারপর বাটনে ক্লিক করলে অন্য একটা অফার পেজে নিয়ে যায় কিনা। যদি নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে, আর যদি না নিয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনাকে আবারও ভালো করে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে বা আপডেট করতে হবে। ক্লিয়ার? তো এছাড়া আমরা আরও যে বিষয়টা বিগত ক্লাসে আলোচনা করছিলাম যে আমরা এই কোর্সে প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে তো আমরা কাজ করবই, কিন্তু পাশাপাশি আমরা একটা ফ্রি টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও আমরা দেখব। অর্থাৎ একটা ফ্রি থিম আমরা বসাবো কিভাবে এবং সেইটা কিভাবে কাস্টমাইজ করব, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমরা যখন প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে সেটা কাস্টমাইজ করব তখন আপনার সেটা বুঝতে সুবিধা হবে। আমরা চাইলে শুধুমাত্র প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দিয়ে আপনাদেরকে শেখাতে পারতাম,
তবে বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই আমরা এখানে ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখবো, এবং প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দিয়ে কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই শিখবো। তো যাই হোক, বিগত ক্লাসে যে হোমওয়ার্কটা আমি দিছি, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? বিগত 7 নং ক্লাসে যে হোমওয়ার্কগুলো আমি আপনাদেরকে দিছি, অফার লিংক এবং হচ্ছে একটা ফ্রি থিম বসাতে বলছিলাম সিম্পলের ভেতরে, তো এই পর্যন্ত কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক কমপ্লিট করিনি। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-4 জন স্টুডেন্ট আছে হয়তোবা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, তো অবশ্যই আপনারা অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? কি বললাম, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-4 জন স্টুডেন্ট আছেন যারা হয়তোবা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 8 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 8 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা ফ্রি থিম কিভাবে আমরা কাস্টমাইজ করব, এই বিষয়টা আমরা দেখব। তাহলে চলেন আমরা এখন মেইন টপিক শুরু করব। ওকে, তো আমাদেরকে শুরুতে যেতে হবে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেখানে। কোথায় যাব আমরা? আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেই ব্লগার অ্যাকাউন্টে আমরা যাব। তো এখান থেকে গুগলে গিয়ে আমরা সার্চ করব blogger.com। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো এই জন্য আমি কি বললাম যে ক্রোম ব্রাউজারে আমরা যাব, গিয়ে আমরা সার্চ করব BLOGGER blogger.com। এই blogger.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা বিগত ক্লাসে 29 তারিখে আমরা কিন্তু হচ্ছে এটা পাবলিশ করছি, তাই না? এই ওয়েবসাইটে আমরা 29 তারিখে পাবলিশ করছি, সেটার ডেট দেওয়া আছে। তো আপনি কত তারিখে পোস্ট করছেন সেটার ডেট কিন্তু এখানে দেওয়া থাকবে। একই সঙ্গে আমরা এখানে আরো অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি আমাদের এই ব্লগার অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটটা দেখতে চাই, দেখেন ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট কিন্তু আরেক জিনিস। তো এখানে ভিউ ব্লগ অপশনটাতে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এখানে আমরা একটা ফ্রি থিম দিছি, যেখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউয়ের মতন একটা ছবি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা আমরা একটা ফ্রি থিম বসাইছি। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই একটা ফ্রি থিম বসাবেন, কারণ ফ্রি থিমে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও কিন্তু আমরা দেখব। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রি থিম, এবং এই ফ্রি থিমটা আমরা আজকে কাস্টমাইজ করব। ক্লিয়ার? বিগত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে একটা সিম্পলের ভিতরে ফ্রি থিম নিব এবং ফ্রি থিমটা আমরা কিভাবে এখানে বসাবো সেটা আমরা আলোচনা করছিলাম। আজকের ক্লাসে এই ফ্রি থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। কাস্টমাইজ মানে পরিবর্তন করা, ঠিক আছে? কাস্টমাইজ মানে কি? পরিবর্তন করাকে বোঝায়। তো দেখেন এখানে কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর টেক্সটের কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের ডিজাইন এগুলো আছে। তো আমরা আজকের ক্লাসে এই ফ্রি থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এটার A to Z সকল বিষয়গুলো আলোচনা করব। তবে আমি আবারও বলে রাখতেছি, আমি একটা টপিক দরকার পড়লে আজকে ক্লাসে 1000 বার বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আগামী ক্লাসে গিয়ে বলেন যে স্যার এই বিষয়টা কিভাবে করব, তাহলে কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু দেখাতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে মুখে বলে দিতে পারি, কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি বলেন যে স্যার এটা কিভাবে হইলো, ওইটা কিভাবে হইলো, একটু প্র্যাকটিক্যালি দেখায় দেন, তাহলে অসম্ভব বিষয়। কেন অসম্ভব বিষয়? কারণ আমি যদি এইভাবে করে বোঝাতে যাই তাহলে এই কোর্সটা 22 থেকে 23 দিনের জায়গায় 10 বছর হবে, তারপর এই কোর্সটা শেষ হবে না। কাজেই বি কেয়ারফুল। আর এই ফ্রি কোর্সটা আমরা এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে। এখন আপনি কাজগুলো যদি শিখতেই না পারেন তাহলে আপনি নিজেও কাজ করতে পারবেন না, স্কাইলাইন আইটির সঙ্গেও কাজ করতে পারবেন না। কাজেই আমরা আমাদের ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সে আমরা নিয়ে থাকি না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে এবং এখান থেকে যেন আমাদের সঙ্গে কাজ করার একটা সুযোগ তারা পায়। এই জন্য আমি এখনো বলতেছি আজকে সবেমাত্র 8 নাম্বার ক্লাস, এখনো 50% কোর্সও আপনাদের হয়নি। কাজেই মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এইটা আমাদের 68তম ব্যাচ। আগামী 4 তারিখ থেকে আমাদের 69তম ব্যাচ শুরু হতে যাচ্ছে।
তারপর 15 তারিখ থেকে 70তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই যে এতগুলো ব্যাচ এমনি এমনি তো আর হচ্ছে না। অবশ্যই আমাদের এই ফ্রি কোর্স থেকে মানুষ এখান থেকে ভালো কিছু করতেছে। এই জন্যই তো আমরা প্রত্যেকটা ব্যাচ আমরা এতদূর পর্যন্ত আসছি এবং প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট। আমাদের ফ্রি কোর্স বা পেইড কোর্স টোটাল স্টুডেন্ট হচ্ছে 25,000। এই 25,000 টোটাল স্টুডেন্টের মধ্যে ফ্রি কোর্সের স্টুডেন্টই হচ্ছে 13,000 স্টুডেন্টের মতন। কি বললাম? 25,000 স্টুডেন্টের মধ্যে 13,000 স্টুডেন্টই শুধুমাত্র ফ্রি কোর্সের এই 68টা ব্যাচে। আপনাদের যে রোল নাম্বারগুলো আছে এত নাম্বার ফ্রি কোর্সের স্টুডেন্ট আপনি। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। এখানে সকলেই ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতে পারবে না, এইটা একটা স্বাভাবিক বিষয়। তবে যারা করতে পারবে তারা অবশ্যই অনেক ভালো কিছুই করবে। আর আমি চাই এখানে আমরা এখন বর্তমানে 180 জন স্টুডেন্ট আছি। ইনশাল্লাহ আমরা এই 180 জন স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারি। ঠিক আছে? ওকে, তো যাই হোক, যে স্যার ঠিক আছে, আমরা বিগত ক্লাসে একটা ফ্রি থিম বসাইছি এবং ফ্রি থিমটা বসানোর পর আমরা আজকে দেখব এই ফ্রি থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ মানে স্যার আপনি বলেন পরিবর্তন করতে হয়। তো এখানে আমরা কি কি পরিবর্তন করব সেটা হলো মেইন বিষয়। তো এখন এখানে দেখেন উপরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এইটাকে ওয়েবসাইটের ভাষায় ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়। এই যে এখানে সমুদ্রের ঢেউয়ের মতন পানি পানি অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি। ঠিক আছে? তাহলে কি হলো বিষয়টা? ওয়েবসাইটের পিছনের অংশ ছবি। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি? ওয়েবসাইটের ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, আর ইমেজ মানে হচ্ছে ছবি। ওয়েবসাইটের পিছনের অংশ ছবি। ওকে, তো ওয়েবসাইটের পিছনের অংশ ছবি। ঠিক আছে? কারণ এখানে দেখেন ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি বা ফটোকে বোঝায়। তো এইটাকে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়। তো আমরা আজকে ক্লাসে দেখব এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে পরিবর্তন করতে হয় সেইটা। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটাকে মূলত বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। কালার মানে রং করাকে বোঝায়। ঠিক আছে? তো এখানে আকাশি কালার বা নীল কালারের মতো একটা রং আছে দেখতে পাচ্ছেন। তো এটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় কালার। তো যাই হোক, আমরা কিভাবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব সেটা দেখব। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব সেটাও আমরা দেখব। এবং টেক্সটের ফন্টের ডিজাইন কিভাবে পরিবর্তন করতে হয়, ফন্টের কালার কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমরা দেখব। ক্লিয়ার? তো তাহলে দেখেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কি কি পরিবর্তন করব সকলে মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। যারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না এবং স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম। গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আর অবশ্যই নেটওয়ার্কটা ঠিক রাখার চেষ্টা করবেন। এখন যদি আপনার নেটওয়ার্কই ঠিক না থাকে তাহলে আপনি কাজ করবেন কি? অবশ্যই এই কাজগুলো আপনাকে ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটাকে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়। অর্থাৎ ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, ইমেজ মানে ছবি। তারপর এটাকে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, অর্থাৎ পিছনের অংশের রং। কালার মানে তো রংকে বোঝায়, তাই না? এটাকে ওয়েবসাইটের পিছনের অংশের রং আমরা কিভাবে পরিবর্তন করব সেটা। তারপর কিভাবে টেক্সটের ফন্ট চেঞ্জ করব, টেক্সটের ডিজাইন কিভাবে চেঞ্জ করব, টেক্সটটা কিভাবে কালার চেঞ্জ করব, এই সকল বিষয়গুলো আমরা আজকে ক্লাসে শিখব। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের এই ওয়েবসাইটে কি কি চেঞ্জ করব সেটা বুঝতে পারলাম। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব সেটা হলো মেইন বিষয়। ঠিক আছে? আমরা আমাদের এই ফ্রি থিমটা বিগত ক্লাসে বসাইছি। এখন এই ফ্রি থিমটার মধ্যে আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কালার, ফন্টের ডিজাইন, ফন্টের কালার, এগুলো আমরা চেঞ্জ করব স্যার। এইটা আমরা কিভাবে করব? আমরা ওয়েবসাইটে কোন জিনিসটা পরিবর্তন করব সেটা বুঝতে পারলাম। এখন এইটা কিভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো এই জিনিসগুলো কাস্টমাইজ বা পরিবর্তন করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ব্লগার অ্যাকাউন্ট। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, আমি আবারও বলতেছি, এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। আর এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি কিসের মাধ্যমে তৈরি করতেছেন? এই ব্লগারের মাধ্যমেই তৈরি করতেছেন। ক্লিয়ার? তো দেখেন, এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে আমরা এখান থেকে আমাদের যেহেতু ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করব বা ফ্রি থিমটা আমরা কাস্টমাইজ করব, এই জন্য এই যে লেখা আছে বাম পাশে, কি লেখা আছে? থিম। এই থিম অপশনটাতে ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, যেহেতু ওয়েবসাইটে এই ফ্রি থিমটা আমরা কাস্টমাইজ করব, এই জন্য আপনারা নর্মালি ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে লেখা আছে এই যে হচ্ছে থিম নামে একটা অপশন। কি লেখা আছে? থিম।
THEME থিম, যে থিম অপশনে ক্লিক করে বিগত ক্লাসে আপনি থিমটা পরিবর্তন করছেন সেই থিম অপশনটাতে ক্লিক করতে হবে। এই থিম অপশনটাতে ক্লিক করার পর আপনি নর্মালি যে থিমটা ইউজ করছেন সেই থিমটা আপনি উপরে দেখতে পাচ্ছেন। এই যে আমি হচ্ছে এই থিমটা ইউজ করছি, তাই না? তো আপনি কোন থিম ইউজ করছেন সেটা কিন্তু উপরে দেখাবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন কি বললাম? যে ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করার জন্য বা পরিবর্তন করার জন্য ব্লগার অ্যাকাউন্টের থিম অপশনে ক্লিক করতে হবে। থিম অপশনে ক্লিক করলে আপনি যে থিমটা নিছেন সেটা কিন্তু এখানে দেখাবে। আমি যেমন এই থিমটা নিছি, এই থিমটা কিন্তু উপরে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই থিমটা আমি পরিবর্তন করব, এই জন্য এই যে এই ছবিটা বা এই থিমটার ডান পাশে কি লেখা, সকলে মেসেজে বলুন। আমরা থিম অপশনে এসে এই ছবিটার ডান পাশে কি লেখা আছে, রেড কালার বাটনে, রেড কালার বাটনে কি লেখা আছে? ভেরি গুড, কাস্টমাইজ। অবশ্যই ফার্স্ট রেসপন্স করবেন যে স্যার ঠিক আছে। থিম অপশনে ক্লিক করার পর ছবিটার ডান পাশে একটা রেড কালার বাটনে স্যার আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? তো আমরা আমাদের ওয়েবসাইটটা পরিবর্তন করব, এই জন্য আমরা এই কাস্টমাইজ যে বাটনটা আছে রেড কালার, এই কাস্টমাইজ বাটনটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে কাস্টমাইজ বাটনটাতে ক্লিক করি। তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো যারা ফোন ইউজ করেন, অবশ্যই যারা ফোন ইউজ করেন আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ডান পাশে থ্রি ডট অপশনে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে? কি বললাম? যারা ফোন ইউজ করেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্রোম ব্রাউজারের ডান পাশে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে ফোনটা আছে সেটা ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনি নিজেও আপনার ফোনেও দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবেও করবেন, তাহলে ইনশাল্লাহ ওইভাবে করে আপনি স্ক্রিনে দেখাবে। তো দেখেন এখানে প্রথমে বাম পাশে একটু লক্ষ্য করুন, মাউস বারটা লক্ষ্য করুন। এখানে প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে কি লেখা আছে, রিমুভ ইমেজ এবং চেঞ্জ ইমেজ। তো আমরা এখান থেকে কি করব, চেঞ্জ করব। চেঞ্জ মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? তাহলে এখান থেকে বাম পাশে আমরা দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এটার নিচে দেখতে পাচ্ছি চেঞ্জ ইমেজ। এই চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করব। চেঞ্জ মানে পরিবর্তন করা, ইমেজ মানে ছবিকে বোঝায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করি। আপনারা কোথায় ক্লিক করবেন? বাম পাশে ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে যে চেঞ্জ ইমেজ, চেঞ্জ মানে যেহেতু পরিবর্তন করা, ইমেজ মানে ছবি, আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি আর এটা বোঝাও যাচ্ছে যে আমরা যেহেতু ছবিটা পরিবর্তন করব এই জন্য চেঞ্জ ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ আপনি এখান থেকে সিলেক্ট করতে বলতেছে যে আপনি ভাই কোনটা আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে বা ইমেজ হিসাবে দিতে চাচ্ছেন, মানে ওয়েবসাইটের পিছনের অংশের ছবি কোনটা আপনি দিতে যাচ্ছেন সেটা আপনি চুজ করুন বা সিলেক্ট করুন, ঠিক আছে? তো দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্টস, বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, পার্টনার্স, রিয়াকশন, ঠিক আছে? তারপর হচ্ছে প্যাটার্নস, শপিং, টেকনোলজি, ট্রাকচার, ট্রান্সপারেন্ট, ট্রাভেল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু হিউজ পরিমাণে ছবি আছে প্রত্যেকটা ক্যাটাগরির। যেমন বিজনেসে ক্লিক করেন, এই বিজনেস রিলেটেড এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। দ্য আর্ট, এটাতে ক্লিক করেন যে আর্ট রিলেটেড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? ফুড অ্যান্ড ড্রিঙ্কে ক্লিক করেন যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড অনেকগুলো, মানে আপনি যে ক্যাটাগরিতেই ক্লিক করেন না কেন ওই ক্যাটাগরিতে ক্লিক করলে অসংখ্য আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন, যে ছবিগুলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? অথবা আপনি যদি মনে করেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করলে অনেকগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা অনেকগুলো ছবি আমরা দেখতে পারবো, যেটা আমাদের পছন্দ আমরা চাইলে সেটা আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইমেজ হিসেবে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডের ইমেজ হিসেবে হিসাবে বা ছবি হিসাবে আমরা দিতে পারবো। এই পর্যন্ত স্যার বুঝতে পারলাম। এখন মনে করেন এখানে অনেকগুলো ছবি আছে, আমার একটাও পছন্দ হয় নাই, আমি নিজে নিজে একটা ছবি দিতে যাচ্ছি, মানে নিজে ছবি আমি নিজে ডিজাইন করতে যাচ্ছি এবং সেইটা আমি আমার এই ওয়েবসাইটে দিতে চাচ্ছি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। সেটা কি করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। কিভাবে? এই যে আপলোড ইমেজ, কি লেখা, রেড কালার বাটনে কি লেখা আছে, আপলোড ইমেজ। যদি আপনি নিজে ডিজাইন করে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান তাহলে এখান থেকে আপনি সেটা করতে পারবেন। কিভাবে? আপলোড ইমেজ, এই আপলোড ইমেজের রেড কালার বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এই আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে দেখেন
অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে দিয়েছে যেগুলো আপনাকে ফুলফিল ভাবে কমপ্লিট করে এখানে একটা আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ইউজ করতে পারবেন। এক নম্বর বিষয় যেটা হচ্ছে ইউ ক্যান আপলোড এ জেপিজি গিফ অর পিএনজি ফাইল 2-3 MB in size for a full background use image 18x1600 px or greater। অর্থাৎ এখানে আপনাকে বলছে যে ভাই আপনি এখানে যে ফটোটা আপলোড করবেন সেটা অবশ্যই ৩টা ফাইলের মধ্যে যেকোনো একটা ফাইল হতে হবে। হয় ওই ছবিটা জেপিজি ফাইল হতে হবে, না হয় গিফ ফাইল হতে হবে, অথবা পিএনজি ফাইল হতে হবে। জেপিজি, গিফ অর পিএনজি ফাইল যেকোনো একটা ফাইলে আপনাকে থাকতে হবে। যদি এই ৩টা ফাইলের মধ্যে না থাকে তাহলে হবে না। বুঝতে পারছেন? মানে আপনি যে ছবিটা ডিজাইন করবেন সেটা ৩টা ফাইলের মধ্যে যেকোনো একটা ফাইলে হতে হবে। হয় জেপিজি ফাইলে রাখতে হবে, অথবা গিফ ফাইলে রাখতে হবে, অথবা পিএনজি ফাইলে রাখতে হবে। সেটা আপনাকে বলে দিছে। কে বলে দিছে? ব্লগার অ্যাকাউন্ট বলে দিছে। তারপর আবার এটা কি লিখছে? ফাইল আপ টু 3 MB ইন সাইজ। অবশ্যই এই ৩টার মধ্যে যেকোনো একটা সাইজ তো রাখতে হবেই। পাশাপাশি আপনাকে এটা ৩ এমবির মধ্যেই রাখতে হবে। ৩ এমবির উপরে যদি এই সাইজটা হয় এই ফাইলের তাহলে হবে না। ৩ এমবি সর্বোচ্চ এবং ৩ এমবির নিচে হলেও সমস্যা নাই, কিন্তু ৩ এমবির বেশি হওয়া যাবে না। তাহলে কতগুলো রিকোয়ারমেন্ট দিছে। তারপর আবার এটাও বলছে ফর এ ফুল ব্যাকগ্রাউন্ড ইউজ ইমেজ, একটা ফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে আপনার ইমেজ, যেটা 1800x1600 পিএক্স। পিএক্স এ মূলত পিক্সেলকে বোঝায়। মানে আপনি যে ফটোটা ডিজাইন করবেন সেটা আবার সাইজও এখানে দিয়ে রাখছে 1800x1600 পিএক্স। এই সাইজের উপরে আপনাকে ডিজাইনটা করতে হবে। তাহলে দেখেন এই রিকোয়ারমেন্ট গুলো যদি আপনি ফুলফিল ভাবে কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি দিতে পারবেন। ঠিক আছে? এক নাম্বার জেপিজি, গিফ অথবা পিএনজি ফাইল হতে হবে, যে কোনো একটা ফাইল হলেই হবে। আবার এটা 3 এমবির মধ্যে থাকতে হবে অবশ্যই, এর বেশি হওয়া যাবে না। আবার 1800x1600 পিএক্স এই সাইজের মধ্যে আপনাকে করতে হবে। তো অনেকগুলো রিকোয়ারমেন্ট দিছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ডিলিট করে, সরি এডিট করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এখানে আপনি চাইলে বসাতেও পারেন আবার নাও বসাতে পারেন। আমি অবশ্যই এখান থেকে অনেকগুলো ফাংশন আছে এবং অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখান থেকে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডই কিন্তু অনেক ভালো। তো আমি এখান থেকে আমি নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনি চাইলে নিজে ডিজাইন করেও করতে পারেন, তবে অবশ্যই রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করে। অথবা আপনি এখানে যে ডিফল্ট অবস্থা অনেক অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এখন আপনার যেটা পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি যেখানে ক্লিক করেন ওখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি দেখতে পারবেন অসংখ্য। তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা চাইলে আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এমনি একটা ফটো আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিলেও হবে না। আপনাকে এখানে এটা বুঝতে হবে যে আমার ওয়েবসাইটটা কোন রিলেটেড, এটা বুঝতে হবে। মনে করেন আপনার ওয়েবসাইটটা ফোন রিলেটেড, আপনার একটা ফোনের শপ আছে, তো আপনার ওয়েবসাইট আপনি তৈরি করছেন ফোনের শপ রিলেটেড। এখন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি ফোন রিলেটেড দিবেন নাকি কাপড় চোপড় রিলেটেড দিবেন? বলেন তো কি দিবেন? মানে আপনার একটা ফোন রিলেটেড ওয়েবসাইট আছে, তাহলে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফোন রিলেটেড দিবেন নাকি কাপড় চোপড় রিলেটেড দিবেন? কোনটা? অবশ্যই ফোন রিলেটেড তো দিতে হবে, তাই না? কারণ আপনার ওয়েবসাইটটা তো ফোন রিলেটেড। এখন আপনি ফোন রিলেটেড ওয়েবসাইট তৈরি করছেন, ওখানে যদি কাপড় চোপড় দোকান, কাপড় চোপড়ের হচ্ছে ছবি দেন বা ক্লোথিং আইটেম দেন তাহলে কি হবে? হবে না। তো বিষয়টা হচ্ছে এইটা যে আপনার ওয়েবসাইটে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড, আপনাকে কিন্তু ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ফটো কিন্তু দিতে হবে। আপনার ওয়েবসাইটে যদি হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড হয় তাহলে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড দিতে হবে। ঠিক আছে? মানে যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন ওই রিলেটেড আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে দিতে হবে। এখন আপনার ওয়েবসাইট একরকম আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছেন আরেক রকম, তাহলে সেটা মিলবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যাই হোক, আমার ওয়েবসাইটটা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। আমি এখান থেকে নর্মালি ওই রিলেটেড ফটো দিব। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই ফুড অ্যান্ড ড্রিঙ্কে আমি ক্লিক করব। তো দেখেন ভেজিটেবল, এই ভেজিটেবলের ছবিটা আমি দিয়ে যাচ্ছি। তো দেখেন ভেজিটেবল বা ফ্রুট এই রিলেটেড আমি কেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাচ্ছি, কারণ ডায়েট অ্যান্ড ওয়েট লসের সঙ্গে ভেজিটেবল, ফ্রুটস এগুলো কিন্তু মিল যায়। আপনি যদি ডায়েট কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কি ফলমূল খেতে হবে নাকি ফাস্ট ফুড খেলে ডায়েট কন্ট্রোল হবে? কোনটা? মানে ভেজিটেবল খেলে ডায়েট হয় নাকি, মানে ডায়েট করা যায় নাকি আপনি ওই যে ফাস্ট ফুড খাইলে হয়? কোনটা? সকলে মেসেজে বলুন। আপনি ভেজিটেবল খাইলে কি আপনার ওজন কমবে নাকি বাড়বে? বা আপনার ফাস্ট ফুড খাইলে ওজন কমবে নাকি বাড়বে? তো অবশ্যই ভেজিটেবলস খেতে হবে, ফ্রুটস খেতে হবে, হেলদি খাবার খেতে হবে, তাই না? তাহলেই তো ডায়েটটা বাড়বে, মানে ডায়েট করতে পারবেন আপনি। এখন আপনি যদি মনে করেন ডায়েট করতে চান কিন্তু খাচ্ছেন মনে করেন বার্গার, পিজা
বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, তাহলে কি আপনার হবে? তো বিষয়টা হচ্ছে এরকম, এটা একেবারে নর্মাল বিষয়, এটা বুঝে নিতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করি, তাহলে আমি ভেজিটেবল রিলেটেড আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলেও আমি করতে পারি বা আমি ওটা দিতে পারি। অথবা আপনি চাইলে এই যে বিভিন্ন টমেটো ছবি, মানে স্যালাড টাইপের, তো স্যালাডের যে টমেটো, ঠিক আছে, এটা ভেজিটেবলস এর মধ্যে পড়ে, এটাও দিতে পারেন। তারপর আমাদের এই অফারটা হচ্ছে কফি, K2 ম্যাসোগুলো আইটি, এটা মূলত একটা কফি। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ কফি রিলেটেডও দিতে পারেন, ঠিক আছে। তো যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন, সমস্যা নাই। তো আমার পছন্দ হচ্ছে এইটা, আমি এই জন্য এটা দিব আমি। তো অবশ্যই যেটা পছন্দ হবে আপনার, নর্মালি ওটাতে ক্লিক করলে যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটা দিব, যেটাতে ক্লিক করলে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গেল। অবশ্যই আপনি যে ফটোটা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে চাচ্ছেন, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে কি হবে, সেটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক পিছনে একটা পরিবর্তন হয়ে যাবে। আর অবশ্যই যেটা পছন্দ হচ্ছে সেটাতে ক্লিক করার পর ডান করতে হবে, ডান। এই ডান ক্লিক না করলে কিন্তু হবে না। তো এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম। এই যে দেখেন আমি কিন্তু খুব সহজেই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করলাম, ঠিক আছে। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করলাম, খুব সহজেই পরিবর্তন করলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো পরিবর্তন করছি, এখন ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের অংশ, রং। কালার মানে কি, রং। এখন আমি আমার ওয়েবসাইটের রংটা পরিবর্তন করব। এখানে রেড কালারের মতন একটা কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বা খয়েরি কালার যেটাই বলা হয় আর কি। তো এইরকম এই কালারটা আমি হচ্ছে চেঞ্জ করব। আমরা মানে আমি আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখন আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন, অথবা অন্য কোনো আপনি কালারও দিতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়, ঠিক আছে। তো দেখেন এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করার জন্য, বা আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে পরিবর্তন করবেন, এই যে বাম পাশে দেখেন মেইন কালার থিম, মেইন কালার থিমের নিচে আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ল্যাঙ্গুয়েজটি ইউজ করতেছি। এখানে একটা জার আছে, জারের মতন আইকন আছে, যেখান থেকে মনে হয় ফোটায় ফোটায় রং পড়তেছে, তাই না, তরল পদার্থ পড়তেছে কি, তাই না। এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ল্যাঙ্গুয়েজটি ইউজ করলাম, যে এখানে একটা জারের মতন আইকন আছে, এটা মনে হয় একটা ফোটায় ফোটায় তরল পদার্থ পড়তেছে, একটা আইকনের মতন আমরা দেখতে পাচ্ছি। তো এটা বোঝানোর উদ্দেশ্যে বললাম। তবে এটা অফিসিয়াল নাম হচ্ছে চেঞ্জ কালার থিম। এটার নাম কি, চেঞ্জ কালার থিম, মানে আপনার থিমের কালারটা আপনি চেঞ্জ করবেন। তো এই যে আইকনটাতে ক্লিক করে দিবেন, বা মেইন কালার থিম অথবা চেঞ্জ কালার থিম, এই জারের মতন আইকনটাতে ক্লিক করতে হবে। এই যে মাউস বারটা বাম পাশে দেখেন, এখানে ক্লিক করার পর আপনি কি কালার দিবেন, নীল কালার দিবেন না কি কালার দিবেন, এই যে ক্লিক করলে আপনি কিন্তু কালারগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। রেড কালার দিলে যে রেড কালার হয়ে যাবে, তারপর হচ্ছে ইয়েলো কালার দিলে, মানে যে কালারে আপনি দেন না কেন ওই কালারটা আপনার এখানে আসলে হয়ে যাবে। তো আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে কেন আপনি গ্রিন কালারটা দিলেন, আপনার যেটা কালার সেটা আপনি পছন্দ আপনি ওইটা দিতে পারেন। এখানে ক্লিক করলে যে ওখানে অসংখ্য কালার আছে, এগুলো কালার যদি পছন্দ না হয়, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি কাস্টম কালার, মানে কালার নিজেই তৈরি করতে পারবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করে এরকম করে কালারও আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং সেটাও আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, মানে কালার হিসেবে দিতে পারবেন। তো যাই হোক আমি এই কালারটা দিলাম। এখন এই গ্রিন কালারটা কেন দিলাম, এটা হলো প্রশ্ন। তো এই কারণে আমি গ্রিন কালারটা দিলাম। শুধু কালার দিলেই হবে না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটাও যেন মিল থাকে, ঠিক আছে। তো আমি এটা টিয়া কালার বা গ্রিন কালার এই জন্যই দিছি, কারণ এখানে একটা সবুজের ছোঁয়া আছে ব্যাকগ্রাউন্ড ইমেজে, তাই না। তারপরে যে এখানেও একটা সবুজের কালারের মতন একটা বিষয় ছবি আছে কফির পাতার মতন। তো এই জন্য এটার সঙ্গে মিল রেখে আমি এখানে গ্রিন কালারটা ইউজ করছি। আপনি চাইলে গ্রিন কালারও দিতে পারেন অথবা অন্য কোনো কালারও দিতে পারেন, তবে অবশ্যই দেখতে হবে যে আপনার ওয়েবসাইটটা কোন ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো দেখা যাচ্ছে, এইটাও আপনাকে নির্ভর করতে হবে, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন যে কেন এখানে গ্রিন কালার দিলাম, আপনার ওয়েবসাইটের সঙ্গে ম্যাচ করতে হবে। আমি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এই ছবিটার সঙ্গে এটা কম্বাইন করছি, এই জন্য আমি এই কালারটা দিলাম। একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি কোথাও বেড়াতে যাবেন, বা আমরা যখন বেড়াতে যাই তখন কি সাজাগুজা করি না, বা সাজি না। বিশেষ করে যদি হচ্ছে মেয়েদের কথা বলি, ম্যাচিং করে শাড়ি পরবে, ম্যাচিং করে চুড়ি, তারপর আরো অনেক কিছু পরে, তাই না। তো একটা ছেলের ক্ষেত্রেও একটা শার্ট পরবে, কোন শার্টটা কোন প্যান্টের সঙ্গে মানায়, কোন জুতাটা ভালো মানায়, সানগ্লাসটা কোনটা মানাবে, ঠিক আছে, কোন ওয়াচটা পরবে বা ঘড়িটা পরবে। এই যে ম্যাচিং করে করে মানুষ আসলে রেডি হয় বা সাজে। তো এটা কেন, যাতে করে তাকে সুন্দর দেখা যায়, এই জন্যই, তাই না। তো সেরকম আপনার ওয়েবসাইটটাও কিন্তু করতে হবে, যে আপনার ওয়েবসাইট মনে করেন আপনি সাজাচ্ছেন,
কোন কালারের সঙ্গে কোন জিনিসটা ম্যাচ করলে ভালো হবে, কোন ছবিটা দিলে ভালো হবে, এটা দিলে কেমন হবে, ওইটা দিলে কেমন হবে। এভাবে করে আপনার ওয়েবসাইটও আপনার মতো করে সুন্দর করে নিতে হবে। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করতেছি। এখন আপনার এই ওয়েবসাইটে যদি আপনার নিজের কাছেই সুন্দর না লাগে, 100% মানুষের কাছেও সুন্দর লাগবে না। কারণ মানুষ সর্বদা সুন্দরটাকেই ভালোবাসে। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করব। ঠিক আছে? এখন এই যে এখানে একটা টেক্সট, টেক্সটে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব। তো বলেন তো টেক্সট মানে কি? এটা আগে বলুন। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন করা দেখলাম। এখন টেক্সট মানে কি? সকলেই মেসেজে বলবেন টেক্সট মানে কি? টি টেক্সট। টেক্সট মানে কি? ভেরি গুড। টেক্সট মানে হচ্ছে লেখা। তো আমি কি বললাম? টেক্সটের ফন্ট চেঞ্জ করব। তাহলে ফন্ট ফন্ট মানে কি? টেক্সট মানে লেখা আপনারা নিজেরাই বললেন এবং ফন্ট মানে তাহলে কি হবে? ফন্ট মানে কি? সকলেই মেসেজে বলুন। ফন্ট, FONT, ফন্ট। ফন্ট মানে কি? ফন্টের বাংলা কি সেটা বলছি, ইংলিশ বলিনি। একজন লিখছে স্টাইল। তো স্টাইল তো ঠিক আছে, কিন্তু কি স্টাইলে ওটা তো ইংলিশ হয়ে গেল। আমি বলছি ফন্টের বাংলা কি? টেক্সট মানে লেখা আর ফন্ট মানে কি? ভেরি গুড। একজন সঠিক অ্যান্সার দিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফন্ট মানে হচ্ছে ধরন। ঠিক আছে? তাহলে কি বললাম? টেক্সট মানে লেখা, ফন্ট মানে ধরন বা ডিজাইন। ঠিক আছে? ডিজাইনও ইংলিশ ওয়ার্ড, তবে ধরনকেই আসলে বোঝায়। তো এই যে টেক্সট মানে হচ্ছে লেখা আর ফন্ট মানে হচ্ছে ধরন। তো আমরা কি করব তাহলে? লেখার ধরন পরিবর্তন করব, মানে টেক্সটের ফন্ট চেঞ্জ করব। ক্লিয়ার? আমার কথা কি এখন বুঝতে পারছেন যে টেক্সট মানে তো লেখা আর ফন্ট মানে ধরন, তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো? লেখার ধরন পরিবর্তন করব, যেটা ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেক্সটের ফন্ট চেঞ্জ করব, মানে লেখার ডিজাইন চেঞ্জ করব। ঠিক আছে? তাহলে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য কি করতে হবে, বা লেখার ধরন পরিবর্তন করার জন্য কি করতে হবে? এই যে বাম পাশে দেখেন কি লেখা? অ্যাডভান্স। কি লেখা আছে? অ্যাডভান্স। মানে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব বা লেখার ধরন পরিবর্তন করব। এই জন্য বাম পাশে লেখা আছে অ্যাডভান্স। এই অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে লেখায় আছে ফন্ট। ফন্ট মানে তো ধরন, একটু আগেই বললাম। ফন্টের নিচে ডিফল্ট লেখা আছে। তো এই ডিফল্ট অপশনটাতে ক্লিক করবেন। যেহেতু আমরা আমাদের ফন্টের মানে টেক্সটের ফন্ট চেঞ্জ করব, এই জন্য ফন্টের নিচে লেখা আছে ডিফল্ট। ডিফল্ট মানে আগে থেকে আর কি যেটা থাকে। তো এই ডিফল্ট অবস্থা মানে মানে ডিফল্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? যেহেতু আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব, এই জন্য আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম নর্মালি। ক্লিক করার পর এখানে লেখা আছে ফন্ট এবং নিচে লেখা আছে ডিফল্ট। এই ডিফল্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই ডিফল্ট অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ফন্ট আছে। কোন ফন্টটা আপনি দিতে যাচ্ছেন? যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। এই যে এটা দিলে এই যে দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি মনে করেন এই যে এটা দিব, এই যে এটা আবার পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে? মানে আপনার যেটা পছন্দ আর কি সেই ফন্টটা কিন্তু আপনি চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এমন আবার কোনো ফন্ট দেওয়া যাবে না যেটা দেখতে অনেক সুন্দর কিন্তু পড়া বোঝাই যায় না। এমন কিন্তু ফন্ট দেওয়া যাবে না। অনেক সময় ফন্ট থাকে না এরকম কিছু, যে দেখতে অনেক সুন্দর কিন্তু পড়া যায় না। কি আছে কি না এরকম আছে ফন্ট বা ডিজাইন আছে? লেখাটা দেখতে অনেক সুন্দর কিন্তু লেখাটা আপনি পড়তে পারবেন না। এইরকম আছে না? তো সেই রকম জিনিস কিন্তু আবার ইউজ করা যাবে না। ঠিক আছে? লেখা সুন্দর হইলেই হবে না, এটা যেন মানুষ পড়তেও পারে ভালোভাবে সেটাও বুঝতে হবে। তো এই জন্য লেখা সুন্দরও হতে হবে, আবার মানুষ যেন স্পষ্টভাবে পড়তে পারে সেটাও যেন, ওইটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা দিবেন। এখানে অসংখ্য ফন্ট আছে। তো এখান থেকে আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। ওকে, তো এখান থেকে আমি এই যে এটা দিলাম। ঠিক আছে? আপনার অবশ্যই যেটা পছন্দ আপনি কিন্তু সেটা দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমরা হচ্ছে মানে আমি হচ্ছে এই ফন্টটা দিছি। ঠিক আছে? আমি হচ্ছে যে এই ফন্টটা দিছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। আপনি এখান থেকে যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। আচ্ছা একটু ওয়েট।
ওকে, তো এখান থেকে মানে আমি হচ্ছে আমার নিজের একটা পছন্দ অনুযায়ী একটা ফন্ট নিছি। আপনার ফন্ট যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এমন কোনো ফন্ট দেওয়া যাবে না যেটা দেখতে অনেক সুন্দর কিন্তু পড়া বোঝাই যায় না, এমন কিন্তু কোনো ফন্ট দেওয়া যাবে না। আমাদেরকে এমন ফন্ট দিতে হবে যেটা লেখাটা দেখতেও সুন্দর লাগে এবং সেটা যেন মানুষ পড়ে বুঝতেও পারে, ঠিক আছে? তো এখন আমি এই ফন্টটা চেঞ্জ করলাম এখান থেকে, এবং এখান থেকে চাইলে আমি বোল্ড করতে পারি। এই যে নিচে লেখা আছে বোল্ড, মাউস বারটা ফলো করবেন প্লিজ। এখানে লেখা আছে বাম পাশে কি, বি। বি তে বোল্ড করাকে বোঝায়। এই বি অপশনে ক্লিক করলে দেখেন লেখাগুলো কিন্তু একটু মোটা হয়েছে। কি মোটা হয়েছে নাকি মোটা হয়নি? বি তে বোল্ড করাকে বোঝায়, আই তে ইটালিককে বোঝায়। বোল্ডে ক্লিক করলে বা বি তে ক্লিক করলে লেখাগুলো একটু মোটা হবে। এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন মোটা হয়েছে। তারপর আই তে ইটালিক। ইটালিক মানে লেখাটা একটু বাঁকা হয়, ঠিক আছে? তো এই যে লেখাটা আমি বাঁকা করলাম, দেখা যায় যে বাঁকা হয়ে গেল একটু। তো যাই হোক, আমি এই লেখাটা বাঁকা করবো না, কারণ এমনিতে বাঁকা বাঁকা দেখতে। তো আপনি চাইলে বোল্ডও করতে পারেন, আবার ইটালিকও করতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। যেটা সুন্দর লাগবে সেটাই করতে হবে। এমন না যে আপনাকে বোল্ড ইটালিক করতেই হবে, ঠিক আছে? দেখতে যদি সুন্দর লাগে তাহলে আপনি ওইটা করবেন, যদি দেখতে সুন্দর না লাগে তাহলে করবেন না, শেষ। তো এইভাবে করে লেখার ফন্ট মানে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হবে, এবং এইভাবে করে বোল্ড করতে হবে, এবং এরকম করে ইটালিক করতে হবে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে যে নিচে দেখেন থিম কালার, এই যে এখানে লেখা আছে কালার, তো আপনি এখান থেকে ব্ল্যাক কালার দিবেন নাকি সবুজ কালার, দেখেন এই যে কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে টেক্সট কালার গুলো চেঞ্জ করতে পারছি কিন্তু আমি এখান থেকে। আপনি যে কোনো কালার দিতে পারেন, রেড কালার দিলে এই যে রেড কালার হয়ে গেল, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে আপনি সবুজ কালার যদি দিতে চান, মানে গ্রিন কালার এই যে হয়ে যাচ্ছে। মানে আপনি এখানে যে কালারে দিবেন সেই কালারেই কিন্তু এই যে টেক্সটের কালার গুলো কিন্তু হয়ে যাচ্ছে। আপনার যেটা পছন্দ আপনি চাইলে কিন্তু সেই কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিচ্ছি। এখন বলেন এই ব্ল্যাক কালারটা কেন দিচ্ছি? ব্ল্যাক কালারটা দেওয়ারও কোনো অবশ্যই কারণ আছে, কারণ এমনি এমনি দিচ্ছি না। এই কারণেই দিচ্ছি কারণ হোয়াইট কালার পেপারে বা হোয়াইট কালার পেজে কালো কালার বল পেন দিয়ে সেটা লিখে কি ফুটে উঠবে না? মানে সাদা কালার কাগজে যদি কালো কালার কলম দিয়ে লেখেন তাহলে সেটা ফুটে উঠবে নাকি ফুটে উঠবে না? সকলে মেসেজে বলুন, ফার্স্ট রেসপন্স করবেন যে একটা সাদা কালার পেজে আমি যদি কালো কালার কলম দিয়ে লিখি তাহলে কি সেটা স্পষ্টভাবে ক্লিয়ারলি বোঝা যাবে না নাকি বোঝা যাবে না, কোনটা? তো বিষয়টা হচ্ছে এইটা যে অবশ্যই বোঝা যাবে, হ্যাঁ। তো এই জন্য কিন্তু আমি হোয়াইট কালার, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কালার আছে বা সাদা কালার আছে, এই জন্য কিন্তু আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম, মানে কালো কালার করে দিলাম। তো অবশ্যই আপনি অন্য কোনো কালারও করতে পারেন, কোনো সমস্যা নাই। রেড কালার দিলেও এটা ভালো মানাবে, তবে অবশ্যই প্রফেশনাল হতে হবে। খালি কালারটা চেঞ্জ করলেই হবে না, আপনাকে দেখতে হবে কোন কালারটা আমার ওয়েবসাইটে সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো এইভাবে করে আমি কালারটা ব্ল্যাক কালারে দিলাম। তাহলে দেখেন এখান থেকে খুব সহজে আমি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করলাম, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলাম, আবার হচ্ছে টেক্সটের ফন্ট চেঞ্জ করলাম, আবার টেক্সটের কালারও চেঞ্জ করলাম, ঠিক আছে? এবং সেটা কিভাবে করে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয় সেটাও করলাম। তো আমি চাচ্ছি না আরো বেশি কাস্টমাইজ করব। তো আমার এই কাজটা এখন মনে করেন শেষ। আপনি চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন, আর অবশ্যই আপনারা বাসায় কিন্তু সময় নিয়ে ভালো করে কিভাবে করতে হয় না করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো যখন তখন আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই বাসায় আপনারা মনোযোগ সহকারে একটু চেষ্টা করবেন কিভাবে কিভাবে করে কাস্টমাইজ করবেন, এটা একটু সময় নিয়ে করবেন। আমি তো আপনাদেরকে তাড়াহুড়া করে মানে একেবারে অনেক সময় নিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ফাংশনগুলো বলতেছি, প্রফেশনাল ভাবে দেখাচ্ছি না। তো অবশ্যই আপনি বাসায় ভেবে চিনতে কোনটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে ভালো হবে, কোনটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো হবে, কোন টেক্সটের কালার দিলে ভালো হবে, টেক্সটটা কি কালার দিলে ভালো হবে, ঠিক আছে? কোন ডিজাইন দিলে ভালো হবে, এগুলো অবশ্যই ভালো করে বুঝবেন এবং দিবেন। তো এখন আমি চাচ্ছি না আমি আরো বেশি পরিবর্তন করব। আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন অলরেডি করে ফেলছি, এখন আমি চাচ্ছি না আরো বেশি কাস্টমাইজ করব। তো অবশ্যই এই কাজগুলো করার পর আমি সেভ করব। এই যে সেভ, দেখেন কি আইকন, এটার নাম কিন্তু সেভ আইকন, এখানে লেখা নাই সেভ, তবে এটার নাম হচ্ছে সেভ আইকন, দেখতে পাচ্ছেন? নিচে মাউস বাটন লক্ষ্য করবেন, এটাকে বলা হয় সেভ আইকন। এই সেভ আইকনে 100% আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। কোনো কারণে যদি আপনি সেভ অপশনে ক্লিক না করেন তাহলে কিন্তু এতক্ষণ যা যা করলাম একটা জিনিসও সেভ থাকবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এই জন্য অবশ্যই নিচে এখানে এসে আপনি কিন্তু সেভ করতে হবে। ফোনের ক্ষেত্রে এটা এই সেভ আইকনটা উপরেও থাকতে পারে, আবার নিচেও থাকতে পারে। তো যেখানেই থাক অবশ্যই সেভ করতে হবে, ক্লিয়ার? তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন সেভিং, এই যে আপডেট দ্য কাস্টমাইজ, অর্থাৎ আপডেট কিন্তু হয়ে গেছে অলরেডি। তো অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না, বারবার বলতেছি। তো
তো এইভাবে করে আপনারা করবেন। এবং আমরা যদি এখানে যাই, আগে ছিল ওয়েবসাইটটা এরকম, তাই না? এখন রিফ্রেশ করে দেখেন কি রকম হয় দেখতে। ভিউ ব্লগে গিয়ে আসলে রিফ্রেশ করবেন, এই যে দেখেন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন করতে হবে, ক্লিয়ার? এবং সেটা ভিউ ব্লগে এসে দেখতে হবে। তারপর এখন আমি চাচ্ছি যে এখানে একটা ডিসক্রিপশন বসাবো, মানে আমার ওয়েবসাইটের ডিসক্রিপশন এখানে বসাবো। তো ডিসক্রিপশন বসানোর জন্য এখান থেকে কি লেখা আপনারা নিজেরাই পড়ুন। আমি আমার ওয়েবসাইটের ডিসক্রিপশনটা বসাবো, ডিসক্রাইব মানে বর্ণনা করা, ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইট সম্পর্কিত কিছু ডিসক্রাইব করব বা কিছু বর্ণনা করব। তো এই জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্ট, এটা কোন ফাংশন? সেটিংস। আপনারা নিজেরাই বললেন স্যার সেটিংস ফাংশন, হ্যাঁ, এই সেটিংস ফাংশনটাকে কিন্তু ক্লিক করতে হবে। এই সেটিংস ফাংশনটাই ক্লিক করতে হবে। এই সেটিংস ফাংশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন বেসিক, বেসিকের নিচে আছে টাইটেল, তো এখানে লেখা আছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন। ডিসক্রিপশন বা ডিসক্রাইব মানে বর্ণনা করা, অ্যাবাউট মানে বর্ণনা করা, মানে ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো তিনটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো তিনটা একই জিনিস, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে ব্লগার অ্যাকাউন্ট বলছে যে ভাই আপনি যে এখানে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, ভালো কথা। কে বলছে? ব্লগার অ্যাকাউন্ট বলছে। ব্লগার অ্যাকাউন্ট বলছে যে ভাই আপনি যে এখানে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, ভালো কথা। তো এই ওয়েবসাইটটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? এই ওয়েবসাইটটা খায় নাকি মাথায় দেয়, কোনটা? মানে আপনাকে ব্লগার অ্যাকাউন্ট জিজ্ঞেস করছে যে আপনি এই ওয়েবসাইটটা দিয়ে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, সে সম্পর্কে 2 থেকে 3 লাইন আপনাকে লিখতে হবে এই ডিসক্রিপশনে। বেশি লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখতে হবে। তো এই জন্য আমরা সেটিংসে আসলাম। সেটিংসে এসে এখান থেকে যে ডিসক্রিপশন লেখাটা আছে, ডিসক্রিপশন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ডিসক্রিপশন অপশনটাতে ক্লিক করার পরে এই যে এই ধরনের একটা ফাংশন চলে আসবে। তো এখানে আমাদেরকে কিছু ওয়েবসাইট সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হবে। নিজে যদি বানাই লেখেন তাহলে সেটা সব থেকে ভালো হয়। আর যদি মনে করেন স্যার আমি একটু গুগল থেকে রিসার্চ করে করে করব, সেটাও করতে পারেন। আবার বিভিন্ন ধরনের এআই যে সফটওয়্যারগুলো আছে, চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার, এগুলোর মাধ্যমেও আপনি কিন্তু লিখে নিতে পারেন। বেশি না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে, বেশি আবার লেখা যাবে না। তো আমি আপনাদেরকে গুগল থেকে রিসার্চ করে দেখাচ্ছি, যেহেতু ব্লগার অ্যাকাউন্ট আমাদেরকে বলছে যে ভাই আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটা দিয়ে আপনি আসলে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন সে সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখুন, অর্থাৎ আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু কথাবার্তা এখানে লিখুন। এই জন্য আমরা গুগলে সার্চ করব। এই যে গুগলে গিয়ে আমি রিসার্চ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই চ্যাট জিপিটি, বিভিন্ন এআই সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা নিজে বানায়ও লিখতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট দিয়ে সার্চ করব, ঠিক আছে? গুগলে গিয়ে কি দিয়ে সার্চ করব? ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এটা গুগলে গিয়ে সার্চ করলাম। এবং ডায়েট অ্যান্ড ওয়েট লসের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কিন্তু গুগলে চলে আসছে, কারণ আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড দিয়ে সার্চ করছি। গুগল আমাকে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ওয়েবসাইটগুলোই দেখাচ্ছে। তো এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই যে হার্ভার্ড হেলথ, এটা একটা ওয়েবসাইট, আমি এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে অনেক ইংলিশে লেখা আছে। তো আমি এখান থেকে মনে করেন 2 থেকে 3 লাইন না পড়ে আসলে করতেছি, অবশ্যই আপনারা পড়ে করবেন, ঠিক আছে? আমি তো জাস্ট এখানে বোঝাচ্ছি। তো এখান থেকে আমি এতটুকু লেখা আসলে কপি করলাম, এই যে এতটুকু লেখা কপি করলাম। তো এই জিনিসটাকে, এই যে এখানে অবশ্যই ডায়েট বা হেলথ বিষয়ে কিন্তু অনেক কিছু কথাবার্তা লেখা আছে, যে ওয়েট ডু আই নিড টু লুজ বি হেলদি, ঠিক আছে? তো যাই হোক এখানে লেখা আছে। তো আমরা এটা কি এখান থেকে কপি করে কি ডাইরেক্ট ওখানে গিয়ে পেস্ট করব? সকলে মেসেজে বলুন, এই লেখাটা এখান থেকে কি কপি করে আমরা ব্লগারের ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করব? বলুন সকলে। আচ্ছা না, কেন না? কারণ আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, তাই না? এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি ওখানে আমরা দিব? না। আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করব ওই অফার রিলেটেড আমাদেরকে ভাষা দিতে হবে। তো আমি ইটালিতে কাজ করতেছি, তাহলে এটা কি ভাষায় রূপান্তরিত করব? ইটালিয়ান ভাষায়। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়। যে দেশেই কাজ করেন না কেন ওই দেশের ভাষায় অবশ্যই ট্রান্সলেট করতে হবে। তাহলে আমি ইংলিশ লেখাটা কপি করি, কপি করার পর গুগল ট্রান্সলেটে যাই। তো এই আপনারা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ওখান থেকে জাস্ট কপি করলাম, কিন্তু অবশ্যই আপনি পড়ে নেবেন, উপর থেকে 1 লাইন, নিচ থেকে 1 লাইন, এরকম করে করে পড়ে নেবেন আসলে। তো যাই হোক এখান থেকে আমি ইংলিশতে কি করে দিব? ইটালিয়ান ভাষা করে দিব। তো এখান থেকে ইটালিয়ান ভাষা করে দিচ্ছি, যেহেতু আমি ইটালিতে কাজ করতেছি। এই যে ইটালিয়ান ভাষা এখানে চলে আসছে। তো এতটুকু লেখা আমি ইটালিয়ান ভাষা কপি করলাম, ঠিক আছে? যেখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কিত অনেক কথাবার্তা লেখা আছে।
তারপর এই ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করলাম, তারপরে সেভ করলাম, বা শেষ। একেবারে ইজি বিষয়। এই যে ডিসক্রিপশনটা কিন্তু আমি দিলাম, ঠিক আছে। সর্বোচ্চ 2 থেকে 3 লাইন দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই মনোযোগ সহকারে যে আলোচনাগুলো করতেছি এগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। তো এখন দেখেন ভিউ ব্লগে আমরা যাব, ভিউ ব্লগ, ঠিক আছে। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করলে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবো। এই যে ডেটা পেরিয়ডি প্যাসো, এখানে ডিসক্রিপশনটা এই যে কিছু অংশ এখানে শো করছে, পুরো অংশটা এখানে শো করবে না, যতটুকু করা দরকার এতটুকু এই যে ডিসক্রিপশন এখানে শো করছে। তারপর এখানে এই যে কন্টেন্ট গুলো, ঠিক আছে, বা টেক্সট গুলো, ল্যান্ডিং পেজ হচ্ছে এটা আমাদের। তারপর রিড মোর অপশনে ক্লিক করলে আমাদের প্রি ল্যান্ডিং পেজটা আসবে। তো এই যে ডান সাইডের ছবিটা একটু সরে গেছে, যখন প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আগামী ক্লাসে আমাদের প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটের প্রয়োজন হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের তাহলে হোমওয়ার্ক আমি কি দিলাম, আপনারা অবশ্যই আপনাদের যে ফ্রি থিমটা বসেন এটা কাস্টমাইজ করবেন। এই ফ্রি থিমটা যেটা বসাইছেন এটা অবশ্যই কাস্টমাইজ করতে হবে। 1 নাম্বার যে বিষয়টা, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবেন, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন, টেক্সটের ফন্ট, টেক্সটের ডিজাইন এগুলো পরিবর্তন করবেন, তারপর টেক্সটের কালার পরিবর্তন করবেন, তারপর ডিসক্রিপশনটা দিবেন। তো তাহলে বলেন তো, আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে দেখতে সুন্দর হচ্ছে নাকি অসুন্দর হচ্ছে, কোনটা? মানে আমাদের ওয়েবসাইটটা দেখতে ভালো দেখা যাচ্ছে নাকি ভালো দেখা যাচ্ছে না, কোনটা? আস্তে আস্তে করে আমাদের ওয়েবসাইটে কি ভালো দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না, সকলে মেসেজে বলবেন। অবশ্যই আস্তে আস্তে করে আমাদের ওয়েবসাইটটা ভালো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আগে কি রকম ছিল আর এখন কি রকম হচ্ছে আস্তে আস্তে। তো এর থেকেও আরো 100 গুণে ভালো হবে যখন আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট বসাবো, এবং আগামী ক্লাসগুলোতেই আমাদের প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটের প্রয়োজন হবে। এবং আমি আগামী ক্লাসে দেখাই দিব ফোনে কিভাবে ইনস্টল করতে হয়, কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনি লাইফ টাইম এই টুলসগুলো ইউজ করবেন। সকল বিষয়গুলো দেখানোর পর আমি আপনাদের টুলসগুলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক আমি কি দিলাম, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবেন, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন, টেক্সটের ফন্ট, টেক্সটের কালার এগুলো পরিবর্তন করবেন, এবং ডিসক্রিপশনটা দিবেন সেটিংসে গিয়ে। এ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আমি আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা করছি, কিন্তু আগামী ক্লাসে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড করব না, কারণ ফ্রি কোর্সে আমরা কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও দেই না। আপনি চাইলে নিজে ভিডিও রেকর্ড করতে পারেন, তবে অবশ্যই ভিডিও রেকর্ড দিচ্ছি দেখেই অলরেডি 185 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন হয়, তার মানে আরও 30 থেকে 35 জন স্টুডেন্ট ক্লাস করে না। তো 30 থেকে 35 জন স্টুডেন্ট এইটা ভাবে যে হয়তোবা স্যার ভিডিও রেকর্ড দিবে, আমি ভিডিও রেকর্ড দেখেই করে নিব, কিন্তু এইটা ফ্রি কোর্সে এত সুযোগ সুবিধা নাই। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। যারা লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সে টিকে থাকবে তারাই 100% এখান থেকে ভালো কিছু করতে পারবে। যারা লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে না তারা 1%ও কোনো কিছু করতে পারবে না। আর অবশ্যই আমি চাই এখানে যারা আছেন সকলের জন্য আপনারা ভালো কিছু করতে পারেন। এইটা আমাদের 68 ব্যাচ, 1 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 50 নাম্বার ব্যাচ নয়, সাফল্য 68 ব্যাচ। তো অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদের কে অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এখন আপনি যদি সর্বোচ্চটা নেওয়ার নাই চেষ্টা করেন তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবেই ভালো ফিডব্যাক পাবেন না। এই যে বাকি 30 থেকে 35 জন স্টুডেন্ট এখন ক্লাস করতেছে না, সেক্ষেত্রে তারা নিজেই নিজেকে পরে গিয়ে এনারাই বলবে স্যার তো ঠিকভাবে ক্লাস নেয় না, স্যার ঠিকভাবে বোঝায় না, ঠিক আছে? তারাই বলবে। তো যাই হোক, পার্সেল হয়ে কিছু বলে সেইটা দেখারই কিন্তু স্কাইলাইনের কোনো সময় নাই। স্কাইলাইনের গতিতেই কিন্তু চলবে। কাজেই আপনি এই গতিতে যদি টিকে থাকেন ভালো কিছু করবেন। আর এই গতিতে যদি আপনি ছিটকে পড়ে যান তাহলে তো আসলে বলার কিছুই নেই। আশা করি বুঝাতে পারছি। তো এইজন্য মনোযোগী হতে হবে এবং রেগুলার ক্লাসে উপস্থিত হতে হবে। ইনশাআল্লাহ আমি আগামী ক্লাস থেকে আপনাদের হচ্ছে কোশ্চেন নিব, ঠিক আছে? কি বললাম? আমি আগামী ক্লাস থেকে আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, রোল নাম্বার ডেকে ডেকে। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস শেষ হইল। আগামী 9 নাম্বার ক্লাসে অবশ্যই ক্লাস শেখানোর পর আমি আপনাদের কোশ্চেনগুলো নেব একে অপরকে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তাহলে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আর আজকে ক্লাসে যতটুকু শিখেছি এতটুকু টপিকের উপর আমি নিজে ভিডিও রেকর্ডটা করছি। এই ভিডিও রেকর্ডটা আপনাদের আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তবে অবশ্যই আমরা ফ্রি কোর্সে কোনো রেকর্ড ভিডিও দেই না, সেটা আগামী ক্লাস থেকে পাবেন না। কাজেই বি কেয়ারফুল, আপনি নিজে চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী ক্লাসে যেন 4-5 জনকে রেকর্ড ভিডিও দায়িত্বটা আমি দিতে পারি, ঠিক আছে? তাহলে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো প্রপারলি কমপ্লিট করবেন। আর অবশ্যই আগামীকাল সকালে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন, ঠিক আছে? তো অবশ্যই মনোযোগী হবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। তো অবশ্যই মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।